হাই এভরিওয়ান, লেটস ইমপ্রুভ নার্সিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছ, দেখো জেনপাস ইউজি পরীক্ষা সেটা খুব কাছে চলে এসেছে। আমরা আজকে যখন ভিডিওটি শুট হচ্ছে এখনো এক্স্যাক্ট ডেট জানতে পারিনি, কিন্তু এটা আমরা বুঝতেই পারছি যে খুব তাড়াতাড়ি আমাদের পরীক্ষা হতে চলেছে। এবার এই মুহূর্তে আমাদের হাতে যেই সময়টুকু রয়েছে সেই সময়টাকে আমরা সব থেকে এফেক্টিভলি কিভাবে কাজে লাগাতে পারি। এবং এই যে এই বছরটা কিন্তু একটু ডিফারেন্ট, তার কারণ প্রত্যেক বছর কি হয়, যখন পরীক্ষা আসে আমরা পরীক্ষার আগে হয়তো রেগুলারলি পড়াশোনা করে থাকি, কিন্তু এই বছর আমাদের যা সিচুয়েশন গেছে, তোমরা এমন অনেকেই রয়েছো যাদের হয়তো মাঝখানে পড়াটা কিছুটা ব্রেক হয়ে গেছিল, অ্যান্ড বলতে গেলে বেশিরভাগ স্টুডেন্টের সংখ্যাই সেটা, তাই তো? তাহলে আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত কিছু মাথায় রেখে লাস্ট কয়েকদিন থেকে আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের থেকে বিভিন্ন ফিডব্যাক নিয়ে নিয়ে আমি একটা প্ল্যান রেডি করেছি, যেটা আমার মনে হয় তোমাদের সবার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তাহলে যারা যারা জেনপাস ইউজি 2025কে টার্গেট করছো এবং চাইছো যে এই বছরেই একটা ভালো র্যাঙ্ক করে তোমার পছন্দ মতো গভর্নমেন্ট কলেজে হয় নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হবে, আজকের এই ভিডিওটিকে শেষ অবধি দেখে নিও। এবং জেনপাস ইউজি প্রিপারেশনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ, অ্যান্ড ইউটিউবে বেস্ট ক্লাসেস তোমরা লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলেই পাবে। তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে আমরা যেটা এক্সপেক্ট করছি যে আমাদের পরীক্ষা 14 তারিখ বা 21 তারিখ এরকম দিকে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে এখন যা সিচুয়েশন যে আমাদের আজকে 31 অগস্ট, আমি যখন ভিডিওটা শুট করছি সকালবেলা এখন মোটামুটি 11:30-12টা বাজে, তো এখনো অবধি কিন্তু নোটিফিকেশন আসেনি। তাহলে সেই হিসেবে দেখতে গেলে নোটিফিকেশন ইন দ্য সেন্স যে আমাদের পরীক্ষার ডেট এখনো আসেনি, তাই তো? সেই হিসেবে দেখতে গেলে আমাদের 14ই সেপ্টেম্বর সেদিন কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকছে না। এবং যতটা আমি এক্ষেত্রে জানতে পেরেছি যে আমাদের কিন্তু 14 তারিখ এসএলএসটি এক্সাম হচ্ছে, এবং যদি 14 তারিখ এসএলএসটি এক্সাম হচ্ছে তাহলে এটুকু কনফার্ম যে আমাদের 14 তারিখ পরীক্ষা হচ্ছে না। এবার তাহলে থাকছে কি, থাকছে হচ্ছে 21 তারিখ। তার মানে আমাদের ম্যাক্সিমাম প্রবাবিলিটি যে আমাদের পরীক্ষা হতে যাচ্ছে এই 21 সেপ্টেম্বর। তাহলে এই 21 তারিখ যদি পরীক্ষা হয়, আমাদের হাতে সময় থাকছে কতদিন? আমাদের হাতে সময় থাকছে 20 দিন। কেউ হয়তো ভিডিওটা 1-2 দিন পরে দেখছে, তাদের হাতে সময় থাকছে মোটামুটি 17-18 দিন। তো এই 17-18 দিন সেটাকে আমরা কিভাবে এফেক্টিভলি কাজে লাগাবো সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। দেখো, আমাদের কাছে 5টা সাবজেক্ট রয়েছে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। তো এখান থেকে আমি একদম সিম্পল তোমাদের বলে দিচ্ছি, যারা যারা এখন জেনপাস ইউজি ক্র্যাক করতে চাও, যারা কিনা এর আগে ফিজিক্স কেমিস্ট্রি তেমন একটা ভালো করে পড়োনি, তারা এখন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে খুব বেশি মাথা ঘামাবে না। ওকে, দেখো, তার মানে কি আমি ফিজিক্স কেমিস্ট্রি পড়তে না বলছি না, একদম ছেড়ে গেলে হবে না, তোমাকে সিলেক্টিভ ভাবে পড়তে হবে। যারা শুরু থেকে পড়েছো, এতদিন ফিজিক্স কেমিস্ট্রি কমপ্লিট করে নিয়েছো, বা যাদের ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং, তারা তো অফকোর্স পুরোটা পড়ে যাবে, পুরোটা রিভিশন করে যাবে। যে তোমার যদি স্ট্রং থাকে ফিজিক্স কেমিস্ট্রি, অন্যদের তুলনায় তোমার যে কম্পিটিটিভ এজটা, সেই বেনিফিটটা তুমি কেন নেবে না, তাই না? কিন্তু যাদের এক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি একটু উইক রয়েছে, বা যারা ধরো এতদিন ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে পড়োনি, তারা এখন ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে খুব একটা বেশি চাপ নেবে না। ফিজিক্স কেমিস্ট্রিতে আমাদের এক্ষেত্রে 25-25-50 নাম্বার, তো তুমি যদি এখান থেকে 10-15 নাম্বারও তুলতে পারছো, ভাববে যে তুমি দারুণ জায়গায় রয়েছো, ঠিক আছে? এবার এক্ষেত্রে আমাদের বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এই 3টে সাবজেক্ট মিলে আমাদের 65 নাম্বার। তোমাকে এমন ভাবে প্রিপারেশন করতে হবে তুমি যাতে প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস তুলতে পারো। স্যার, আমাকে কি এখানে 3টে সাবজেক্টে ফুল মার্কস তুলতেই হবে? না, 3টে সাবজেক্টে ফুল মার্কস না তুললেও চলবে। তোমরা মোটামুটি, আমি যদি লাস্ট ইয়ারের কথা বলি, লাস্ট ইয়ারের যদি আমরা মানে 2024 সালের রেজাল্ট দেখি, মোটামুটি যারা 56 নাম্বার পেয়েছিল না, তাদের আন্ডার 1000 র্যাঙ্ক হয়েছিল, বুঝতে পারলে? মানে 1000-এর মধ্যে র্যাঙ্ক হয়ে গেছিল যারা 56-র কাছাকাছি নাম্বার পেয়েছিল। তাহলে ভাবো যে এই 3টে সাবজেক্ট মিলে আমাদের 65 নাম্বার থাকে। আমি যদি এক কাজ করি, এই 3টে সাবজেক্ট মিলে আমি যদি 50ও তুলে দিতে পারি, আর এখান থেকে যদি 10 নাম্বারও তুলতে পারি, তাহলে 60 নাম্বার আমার হচ্ছে। তাহলে আমি একটা ভালো জায়গায় পৌঁছে যাব। কিন্তু একটা জিনিস বুঝবে যে আমাদের প্রত্যেক বছর পরীক্ষায় কিছু ডিফারেন্ট থাকে, অ্যান্ড উইথ টাইম আমাদের কম্পিটিশন ইনক্রিজই হয়। তো সেই জন্য আগের বছরেরটাকেই তুমি মাথায় ঢুকিয়ে নেবে সেটা করলে হবে না, তোমাকে একটা টার্গেট ফিক্স করতে হবে। তোমার টার্গেট কত নিয়ে রাখা উচিত? যে তোমার মোটামুটি 70-75 নাম্বারের টার্গেট করে চলা উচিত। আগের বছর যদি আমরা দেখি, এই নাম্বারে একদম টপ র্যাঙ্ক হয়েছে, বুঝতে পারলে? কিন্তু তোমার টপ র্যাঙ্ক করতে ক্ষতি কোথায় রয়েছে? তো তোমার টার্গেট থাকা উচিত 70-75। কেউ যদি টার্গেটই রাখে 40 নাম্বার, সে গিয়ে কত নাম্বার পাবে, তাই না? তো আমাদের টার্গেট হাই রাখা উচিত। তাহলে আমরা কিভাবে এগিয়ে চলবো? যে আমাদের এখানে 65 নাম্বার থাকছে, এখান থেকে আমরা 55-60 নাম্বার টার্গেট করে চলবো, বাকিটা আমরা এখান থেকে উঠানোর চেষ্টা করব। তার মানে এই মুহূর্তে
আমরা যাই পড়াশোনা করছি, যেইভাবেই পড়ছি, আমাদের টার্গেট থাকবে এই 3টে সাবজেক্টকে একদম টপ নচ রেডি করার। ওকে, আর বাকি এই দুটো সাবজেক্ট যেটা বললাম, যাদের স্ট্রং তারা তো অফকোর্স এই দুটো সাবজেক্টে একটা বেনিফিট পাবে, আর যাদের কিনা একটু উইক রয়েছে তারা এই মুহূর্তে ওই দুটো সাবজেক্ট নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। তোমাদের জন্য অলরেডি ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, সেখানে যেইটুকু বলেছি ওইটুকুই পড়ে যাবে, ঠিক আছে? কেমিস্ট্রিরও তোমাদের ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি, সেখানে যেইটুকু বলা হবে ওইটুকুই খালি পড়ে যাবে। বায়োলজি পুরো পড়বে, ইংলিশ পুরো পড়বে, লজিক্যাল রিজনিং পুরো পড়বে। ওকে, কোথা থেকে পড়বে সব বলে দেবো। এবার আসছে যে আমরা এখন পড়বো কি। দেখো, আমাদের পরীক্ষা যখন এত কাছে চলে আসে প্রত্যেক বছর, তোমরা যদি আগের বছরও দেখো যে লাস্ট 10-15 দিনে, লাস্ট 15-20 দিনে আমি স্টুডেন্টদের কিভাবে গাইড করেছিলাম, সেখানে আমি থিওরি পড়তে মানা করে দিই। কিন্তু এই বছর ব্যাপারটা এরকম যে তোমাদের অনেকেরই মাঝখানে হয়তো এখন ছুটে গেছে, তাই না? তো সেই জন্য তোমরা অনেক কিছু ভুলে গেছো, তো সেই জন্য এখন তোমাদের থিওরিও পড়তে হবে, ঠিক আছে? এন্ড এক্ষেত্রে কি বলতো, খারাপ পাওয়ার কোনো ব্যাপার নেই যে আমি এটা ভুলে গেছি তাহলে পরে আমি কি পারবো কি পারবো না। 90% স্টুডেন্ট, 95% স্টুডেন্টেরই সেম অবস্থা, তো সেই জন্য কোনো চিন্তার বিষয় নেই। তোমরা এখন থিওরিটা পড়বে বলতে কি, যে থিওরি তোমরা পড়েছো ছিলে, ক্লাস 11-12 তো পড়েছিলে, এখন তোমরা মেইনলি থিওরি পার্টটা রিভিশন করবে। হ্যাঁ, কারোর হতে পারে কোনো চ্যাপ্টার একদমই ভুলে গেছো, সেটাকে তোমাকে নতুন থেকে পড়তে হবে। তো তার জন্য তোমরা আমাদের এই চ্যানেলে বা আমাদের যে মেইন চ্যানেল লেটস ইমপ্রুভ রয়েছে, সেখানে তোমরা ক্লাসেস পেয়ে যাবে। এন্ড তোমাদের জন্য একটা হিন্ট দিয়ে রাখছি যে আমরা তোমাদের জন্য এই থিওরি পার্টটা যাতে তোমরা কম টাইমে কমপ্লিট করতে পারো, তার জন্য একটা জিনিস ভাবনা চিন্তা করছি। তো তোমাদের কাদের কাদের এটা প্রয়োজন সেটা একবার আমাদের জানাবে, ঠিক আছে? তাহলে সেই হিসেবে আমরা সেটাকে আরো ভালোভাবে ভাববো, তোমরা কমেন্ট সেকশনে একবার জানাবে আমাদের বিষয়টা। নেক্সট তোমাদের যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট। বেসিক্যালি পরীক্ষা যখন কাছে চলে আসে এই দুটোই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হয়, কিন্তু এই বছর যেহেতু সিচুয়েশনটা ডিফারেন্ট, তাই আমি থিওরিটাকেও তোমাদের জন্য এক্ষেত্রে রেখেছি। তাহলে আমরা থিওরি পড়বো। থিওরি মানে কি, আমরা বেসিক্যালি রিভিশন করছি। যাদের ধরো নোটস বানানো রয়েছে তারা নোটস থেকে রিভিশন করতে পারো, বা অনেকে কি হয় একা একা পড়তে পারে না, তাহলে তোমরা কি করতে পারো, ধরো ইউটিউবে আমাদের কোনো একটা ভিডিও চালিয়ে নিলে, কোনো একটা ক্লাস ছিল, সেটাকে একটু স্পিডে 1.5x করে তুমি একটু স্পিডে দেখে নিলে, তাহলে তোমার থিওরি পার্টটা রিভিশন হয়ে গেল। তারপর তুমি প্র্যাকটিস করছো, মক টেস্ট দিচ্ছ। এবার তুমি যে পড়াশোনা করবে, পড়াশোনায় তোমার দুটো সেগমেন্ট থাকবে মেইনলি। একটা তুমি ক্লাস করছো, আরেকটা তুমি সেলফ স্টাডি করছো। এবং এই দুটো জিনিস মিলে দেখো, এখন পরীক্ষা চলে এসছে, এখন তোমাকে কিন্তু দিনে মিনিমাম 12 ঘন্টা দিতেই হবে, ঠিক আছে? তুমি ধরে রাখো যেইভাবেই হোক তুমি দিনে 12 ঘন্টা পড়াশোনা করবে। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখো, যে তোমার পরীক্ষা চলে আসছে, যার জন্য তুমি সারা বছর খেটেছো, তার আগের এই মুহূর্তটায় তুমি যদি দিনে 12 ঘন্টা দিতে রাজি না হও, তুমি কি করবে? এই মুহূর্তে কেউ কোনো এক্সকিউজ দেবে না, তোমাকে 12 ঘন্টা বের করতে হবে। তুমি দিনে 12 ঘন্টা বের করে পড়াশোনা করবে, সেটাকে এফেক্টিভলি কাজে লাগাবে, নিজের যে এই এফার্টসটা এতদিন দিয়েছো সেটাকে কাজে লাগাবে, একটা ভালো র্যাঙ্ক করবে, নিজেও প্রাউড ফিল করবে, নিজের মা বাবাকেও প্রাউড ফিল করাবে। অ্যান্ড ইয়েস, তোমরা ভালো র্যাঙ্ক করলে আমারও খুব ভালো লাগবে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে দিনে ডেলি 12 ঘন্টা পড়াশোনার জন্য টাইম বের করতে হবে। অ্যান্ড বিশ্বাস করো, আমি তোমাদের লাস্টে গিয়ে একটা রুটিন মতো বানিয়ে দেবো যে কিভাবে পড়তে পারো। তাহলে দেখবে যে 12 ঘন্টা দিনে বের করা খুব একটা কঠিন কাজ নয়, ইজিলি বের করা যায়। ওকে, শুধু আমার ইচ্ছা শক্তি প্রয়োজন হবে। এবার এই যে আমরা টাইমটা দিচ্ছি, এই টাইমটাকে আমরা এফেক্টিভলি কাজে লাগাবো কি করে। কিন্তু তার আগে কয়েকটা জিনিস বলে দিই, যে জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছ কিন্তু মক টেস্ট দিচ্ছ না, মক টেস্ট না দিয়ে পরীক্ষা দিতে যাবে ভাবছো, এটা বিশাল বড় ভুল। মক টেস্ট দিতেই হবে। তো যারা যারা আমাদের মক টেস্টে এনরোল করতে চাও, তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে মক টেস্টে এনরোল করতে পারো। মক টেস্টের প্রাইস জাস্ট 299 রুপিস। এখানে তোমরা 25টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট এবং 15টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে। ফুল লেন্থ মক টেস্টগুলো তোমরা ভিডিও সলিউশনসও পেয়ে যাবে। ওকে, এছাড়া তোমরা যারা চাও যে একদম টপ নচ প্র্যাকটিস করতে, তারা আমাদের এই লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে জেনপাস ইউজি 2025 জন্য র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স রয়েছে, যেখানে আমরা তোমাদের এই 5টা সাবজেক্ট মিলে নিয়ারলি 3500 কোয়েশ্চেন সলভ করিয়েছি। অ্যান্ড তুমি যখন এই কোর্সটা করে পরীক্ষা দিতে যাবে, তুমি দেখবে যে তোমার যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো এখান থেকেই আসবে। আমি তোমাকে বলছি না যে তোমার একদম হুবহু কমন চলে আসবে, কিছু কিছু হয়তো তুমি হুবহু কমনও পেয়ে যেতে পারো, কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে দেখবে না যে তোমার অজানা কোনো কোয়েশ্চেন আসছে। তুমি দেখবে আচ্ছা, এই কোয়েশ্চেনটা এটা তো আমি করেই এসেছিলাম, এরকম সেম কোয়েশ্চেন আমি করে এসেছি, এটা তো আমি 2 সেকেন্ডে নামিয়ে দেবো। ওকে, বায়োলজি তো এখানে ধরে নাও যে তুমি বায়োলজিতে তুমি ধরে নাও যে এখান থেকে কমন পাবেই পাবে, গ্যারান্টি। ওকে, তাহলে এই যে আমাদের এই কোর্সটা, এটা তো তোমরা এনরোল করতে পারো যারা একটা দারুণ উপায়ে প্র্যাকটিস করতে চাও, কারণ এই মুহূর্তে প্র্যাকটিস করা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি বাচ্চাদের বলি যে তুমি জেনপাস ইউজির জন্য প্রিপারেশন যদি করছো, তার জন্য বেস্ট কোর্স হচ্ছে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, এবং এটা তোমার লাগবেই। অ্যান্ড আজকের প্ল্যানে আমি একটু পরে যে বিষয়গুলো ডিসকাস করবো, সেখানে আমি বেশ কয়েকবার আরআইসি মানে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সের কথাও বলবো। তার কারণ এটা এতটাই ভালো কোর্স যে আমি এটা স্টুডেন্টদেরকে ডিরেক্টলি সাজেস্ট করি। এটা আমি বলি না যে তুমি চাইলে নাও, না চাইলে না নাও, আমি বলি যে তুমি যদি ভালো করতে চাও তাহলে এটা নিয়ে নাও, ঠিক আছে? আর তোমরা যদি এই দুটো একসঙ্গে নিতে চাও, তাহলে আমাদের এটার একটা কম্বো রয়েছে, সেটাও তুমি নিতে পারো। তাহলে এবার চলো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। বাই দ্য ওয়ে, এত কিছু যখন আমি আরআইসি নিয়ে বললাম, আমি এটা চাইবো যে যারা যারা আমাদের আরআইসি কোর্সে রয়েছে, তারা একবার আরআইসির ফিডব্যাকটা কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে যাও, যাতে বাকিদের হেল্প হয়। ওকে, নেক্সট,
নেক্সট এবার আমরা যে আমাদের দিনে 12 ঘন্টা মতো পড়াশোনা করছি সেটা আমরা কিভাবে কাজে লাগাবো। দেখো এখানে আমরা থিওরি পড়বো 4 to 5 আওয়ার্স। অ্যান্ড থিওরি পড়ছি মানে বেসিক্যালি আমরা ক্লাস অ্যাটেন্ড করছি, তাই তো? যে তোমরা হয় রেকর্ডেড ক্লাস করছো বা এক্ষেত্রে লাইভ ক্লাস করছো, সেই ক্ষেত্রে আমরা 4 to 5 আওয়ার্স এক্ষেত্রে থিওরি পড়াতে দেবো। এবার কারোর যদি দেখছো না থিওরি পার্টটা মোটামুটি ঠিকঠাক রয়েছে, যে তুমি কন্টিনিউশনের ছিলে, তাহলে সেই ক্ষেত্রে কি সে এই পার্টটাকে আর একটু কমিয়ে নিয়ে আসতে পারো, সে মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি করে দিতে পারো, তাহলে তোমার এখান থেকে টাইম বাঁচবে, তুমি সেটাকে প্র্যাকটিসে দিতে পারবে। দেখবে সবার জন্য তো একদম সেম হবে না হুবহু, একটু নিজের মতো সাজিয়ে নেবে, ঠিক আছে? তারপর তোমরা আরআইসি অ্যান্ড মক টেস্ট, এটার জন্য দিনে 4 থেকে 5 ঘন্টা সময় দেবে। মানে কি স্যার? মানে তুমি এই ক্ষেত্রে দেখো মক টেস্ট রোজ দেবে না, ঠিক আছে? মক টেস্ট একদিন পর পর দেবে। তার কারণ কি বলতো, তুমি একটা মক টেস্ট দিলে সেটাকে তারপর সেখানে তুমি সব পারবে না, কিছু ভুল হলো বা কোথাও কোথাও তুমি আটকে গেলে সেগুলো অ্যানালাইসিস করতে হবে। এবার আজকে মক টেস্ট দিলে আজকে আর তুমি সারাদিনে কতই পড়ে নেবে? তাহলে একদিন যদি মাঝখানে গ্যাপ দাও, তুমি আজকে আবার সারাদিন পড়লে, কালকের গ্যাপে সারাদিন পড়লে, তাহলে তুমি অনেকটা ইমপ্রুভমেন্ট করার জায়গা পেলে। আবার পরের দিন টেস্ট দাও, তাহলে কি হবে, তুমি যেগুলো ভুল হচ্ছে বা যেগুলো আটকাচ্ছে সেগুলো পড়ার টাইমটা পেয়ে যাবে। তাহলে তোমরা এক্ষেত্রে আরআইসির ক্লাস করা, অ্যান্ড আরআইসি যেহেতু তোমরা এখন রেকর্ডেড ক্লাস করবে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চেষ্টা করবে যে 1.5x বা 2x দেখতে, যাতে তোমাদের টাইমটা একটু সেভ হয়। অ্যান্ড মক টেস্ট দিতে দিনে তোমরা 4 থেকে 5 ঘন্টা টাইম দেবে। যারা এখান থেকে টাইম বাঁচাচ্ছ তারা এখানে আরো 1 ঘন্টা অ্যাড করতে পারো, ওকে? আর আরেকটা জিনিস যেটা আমি রাখছি সেটা হচ্ছে সেলফ স্টাডি। এখানে তুমি কোনো ভিডিওস দেখবে না, কোনো কিছু করবে না, নিজের যে নোটস, নিজের যে খাতাপত্র সেগুলো নিয়ে বসবে, নিজের মতো স্টাডি করবে। এখানে তোমার হাতের সামনে যাতে ফোন না থাকে। এবং এই ক্ষেত্রে যারা এইগুলো জায়গা থেকে, ধরো নাও কেউ এখান থেকে টাইম বাঁচিয়েছো, সে এখানে আরো 1 ঘন্টা অ্যাড করে দিলে, তাহলে এইভাবে করে তোমাকে পড়াশোনাটা করতে হবে, বুঝতে পারলে? তাহলে আমরা কি করছি, আমরা 3টে জিনিসে মেইনলি টাইম দিব। থিওরি পড়া, আরআইসি প্লাস মক টেস্ট। মক টেস্ট আমরা অল্টারনেট ডেজে দেবো। এবার মক টেস্টে ধরে নাও কেউ 6 ঘন্টা টাইম দিচ্ছ, ধরে নিচ্ছি এখান থেকে কেউ টাইম বাঁচিয়েছে, ওকে? 6 ঘন্টা টাইম যদি তুমি দিচ্ছ আরআইসি প্লাস মক টেস্টে, তুমি ধরো দিনে 2টো আরআইসির ক্লাস করলে, আর ধরো একটা মক টেস্ট দিলে। এবার যেদিন ধরো তুমি মক টেস্ট দিচ্ছ না, সেদিন তুমি কি করতে পারো, সেদিন তুমি আরেকটা আরআইসি করে নাও, 3টা আরআইসি ক্লাস করে নাও, ওকে? অথবা তুমি কি করতে পারো, আমাদের ইউটিউবে যে মক টেস্ট সিরিজগুলো হয়েছে, যারা যারা জানো না, এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে আমরা জেনপাস ইউজি 2025-এর জন্য একটা মক টেস্ট সিরিজ করিয়েছি, যেখানে 50টারও বেশি ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলো যদি তোমরা করো, দেখবে সেগুলো এক একটা খাজানা, বুঝতে পারলে তো? তো তোমরা কি করতে পারো, যেদিন তুমি মক টেস্ট দিচ্ছ সেদিন মক টেস্ট দিলে, আর যেদিন মক টেস্ট দিচ্ছ না, তুমি ভাবো ইউটিউবে এসে মক টেস্টের ক্লাস করে নিলে। যারা শুরু থেকে লাইভ করেছো তাদের তো কমপ্লিট হয়ে আছে, যারা করনি তারা একটা একটা করে সেগুলো মানে কমপ্লিট করলে, কারণ সেগুলো খুব হেল্প করবে তোমাকে, ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের টাইমটাকে আমরা কিভাবে ইউজ করছি। কিন্তু একদম ইম্পর্টেন্টলি বলে দিচ্ছি, এই সেলফ স্টাডি সেটা তোমাকে 3 থেকে 4 ঘন্টা, মানে মিনিমাম 3 ঘন্টা তোমাকে নিজের সেলফ স্টাডির জন্য রাখতেই হবে। যখন তুমি নিজের জিনিসপত্র গোছাবে, যে এই ক্লাস ওই ক্লাস, এত ক্লাস করলে তো হবে না খালি, তাই না? দেখো আমি বলতে পারি যে তুমি আমাদের আরো 10টা ভিডিও দেখে নাও, কিন্তু সেক্ষেত্রে আমাদের ফায়দা হবে, তোমার লস হয়ে যাবে। তোমাকে কি করতে হবে, অ্যাটলিস্ট 3-4 ঘন্টা তোমাকে নিজের ক্লাস করার জন্য টাইম রাখতে হবে, ঠিক আছে? মানে নিজের ক্লাস করার জন্য, মানে নিজের সেলফ স্টাডি করার জন্য, যেখানে তুমি একা বসে নিজে পড়াশোনা করবে, কারোর হেল্প না, কিচ্ছু না, নিজে পড়তে বসবে, ওকে? তাহলে এটা আই গেস সবার কাছে ক্লিয়ার। এবার নেক্সট আমরা কি করব, আমরা থিওরি যে পড়ছি, আমরা আমরা একদিনে একটা সাবজেক্টেরই থিওরি পড়বো। কারণ দেখো থিওরি পড়ার জন্য তুমি এই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা সময় দিচ্ছ, তো একটা সাবজেক্ট যদি একদিনে পড়ো না, তুমি অনেকখানি থিওরি কমপ্লিট করতে পারবে। কিন্তু তুমি ভাবো, তুমি যদি সেটাকে 2-3টা সাবজেক্টে ব্রেক করে দাও, যে ধরো 3টা সাবজেক্ট করছো, এক একটা সাবজেক্টের জন্য 1-1.5 ঘন্টা পাচ্ছ, 1-1.5 ঘন্টায় খুব একটা বেশি থিওরি কমপ্লিট করতে পারবে না। দেখো এখন আমাদের একটু ফাস্ট ফাস্ট পড়তে হবে, অ্যান্ড কম সময়ে বেশি কমপ্লিট করতে হবে। তো একটা সাবজেক্টই পড়তে থাকলে কি হয় বলো, তোমার ফ্লোটা তৈরি হবে, তো সেম জিনিসগুলো তোমার মাথায় ঢুকতে থাকবে, অ্যান্ড তুমি তাড়াতাড়ি অনেকটা বেশি কমপ্লিট করতে পারবে। তো আমরা যে থিওরি পড়ছি, আমরা দিনে একটা সাবজেক্টেরই থিওরি পড়বো, ওকে? সরি। নেক্সট আমরা কি করছি, প্র্যাকটিসে এবার যখন আমরা আসছি, প্র্যাকটিস মানে কি, প্র্যাকটিসে সব ইনক্লুড থাকছে, যে তুমি প্রিওয়াইকিউ প্র্যাকটিস করছো, বা আরআইসির ক্লাস করছো, বা মক টেস্ট দিচ্ছ, বা মক টেস্টের ক্লাস করছো, এগুলো সব প্র্যাকটিসে ইনক্লুডেড। তার কারণ কি বলতো, আরআইসির মধ্যে এত কোয়েশ্চেন প্র্যাকটিস করছো, সেটাও তোমার প্র্যাকটিসেই আসছে। আবার সেলফ স্টাডির সময়ও প্র্যাকটিস করবে, তো সেগুলোও আমরা প্র্যাকটিসে ধরছি। তো প্র্যাকটিস তুমি কি করবে, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। ইংলিশে বেসিক্যালি তোমাদের বিভিন্ন যে ভোকাবুলারি পার্টগুলো থাকে সেগুলো তোমাদের রিভিশন করতে হবে ডেলি, অ্যান্ড আমাদের লজিক্যাল রিজনিং এটা তোমাদের ডেলি প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি এখানে টপে লিখে রেখেছি যে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং এটা তোমাদের ডেলি করতে হবে, ঠিক আছে? যে ইংলিশে তুমি কোনো কিছু প্র্যাকটিস করছো, বা তোমাদের ভোকাবুলারি, ফ্রেজাল ভার্ব, অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়াম ফ্রেজ ইত্যাদি তুমি রিভিশন করছো, কারণ এগুলো তো তোমার মনে রাখার বিষয় না।
তো সেগুলো তুমি রিভিশন করছো, সেটা তোমাকে ডেলি করতে হবে। লজিক্যাল রিজনিং ডেলি তুমি মিনিমাম 1 ঘন্টা রাখবে লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? কারণ লজিক্যাল রিজনিং এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে 20 আউট অফ 20 এনে দেবে, কিন্তু তার জন্য তোমাকে একটু এফার্টস দিতে হবে। আমাদের স্টুডেন্টরা প্রত্যেক বছর 20 আউট অফ 20 প্রচুর স্টুডেন্ট পায়। তো তুমিও চেষ্টা করলে তুমিও পারবে, কারণ ওরাও মানুষ তুমিও মানুষ, তুমি চেষ্টা করলে ইজিলি পারবে, কিন্তু সেটাকে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি নিয়ে চলতে হবে। তো সেই জন্য রোজ 1 ঘন্টা লজিক্যাল রিজনিং প্র্যাকটিসের জন্য রাখবে, মাস্ট। ওকে, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকলো, এটা তোমরা অল্টারনেট ডেজে করবে। অল্টারনেট ডেজে কিরকম, যে ধরে নাও যে আজকে তুমি ফিজিক্স কেমিস্ট্রি করলে, পরের দিন বায়োলজি কেমিস্ট্রি করলে, পরের দিন বায়োলজি ফিজিক্স করলে, এইভাবে তুমি অল্টারনেট ডেজে করবে। বা কারোর যদি মনে হচ্ছে যে এই ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি একটু সত্যি একদম শর্টে করতে চাও, তারা এইভাবে করতে পারো যে তুমি ধরো এইভাবে করলে যে একদিন ফিজিক্স বায়োলজি, একদিন কেমিস্ট্রি বায়োলজি, একদিন ফিজিক্স বায়োলজি, যাতে তোমার বায়োলজিটা একদম আলটিমেট স্ট্রং হয়ে যায়, বুঝতে পারলে তো? তো এইভাবে তুমি প্র্যাকটিসের দিকে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কি বলতো, বায়োলজি সাবজেক্টটা সেটা তো তোমার প্র্যাকটিস করতে ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় কম্পারেটিভলি কম টাইম লাগবে, তো সেই হিসেবে একটু নিজের মতো করে এটাকে সাজাবে। ওকে, আমি তোমাদের একটা মোটামুটি আইডিয়া দিয়ে রাখলাম। নেক্সট এবার আমরা আমাদের দিনটাকে কিভাবে সাজাবো। আমাদের মনে হয় যে স্যার 12 ঘন্টা কি করে বের করবো। দেখো, আমি তোমাদের যেভাবে বলে দেবো, একটু তোমাদের খাটতে হবে, কিন্তু দেখবে মাথায় কোনো স্ট্রেস পড়বে না, ইজিলি তোমরা পড়াশোনা করে নেবে। এখন পরীক্ষা চলে আসছে, দেখো তোমাদের পরীক্ষাটা দিনের টাইমে হয়, যে সকাল 11টার সময় হয়, তোমাকে সকালবেলা উঠে পরীক্ষার সেন্টারে যেতে হবে, ইত্যাদি বিভিন্ন কিছু থাকবে। তো সেই জন্য আমি বলবো যারা রাতে পড়ো তারা আস্তে আস্তে সেই টাইমটাকে চেঞ্জ করা স্টার্ট করো। কারণ কি বলো, তোমার যদি ধরো তুমি রাত্রে 2টা 3টা অব্দি জেগে পড়ো বা 4টা অব্দি জেগে পড়ো, এন্ড সকালে ঘুমাও, তাহলে পরীক্ষার দিন তো তুমি সেটা করতে পারবে না। এবার হঠাৎ করে যদি নিজের মাইন্ডকে পরীক্ষার দিন তুলে নিয়ে চলে যাও, ওই যে সকালের টাইমটা সে কিন্তু অ্যাক্টিভ থাকতে পারবে না, ঘুম ঘুম পাবে। তো সেই জন্য এখন থেকে একটু চেঞ্জ করা স্টার্ট করো। তো আমি একটা টাইম টেবিল বলছি, এই টাইম টেবিলটা তোমরা ফলো করতে পারো, একটু একটু নিজের মতো করে চেঞ্জ করে নেবে। তার কারণ কি বলতো, সবার সিচুয়েশন তো একটু ডিফারেন্ট হয়। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা সকালবেলা মোটামুটি 6টা 6:30টার মধ্যে উঠে যাচ্ছি, 7টা থেকে আমরা পড়া স্টার্ট করছি, 7টা থেকে 9:30 আমি সেলফ স্টাডি করব। সেলফ স্টাডিতে আমি কি করছি, আমার যেই যেই জায়গাগুলো নিজের পড়ার প্রয়োজন মনে হচ্ছে, বা কালকে আমি যখন পড়াশোনা করেছিলাম, মানে আগের দিন যখন আমি পড়াশোনা করেছিলাম, সেখানে যেই জায়গাগুলো মনে হচ্ছিল আমার একটু আটকে যাচ্ছে বা কিছু, তো সেই জায়গাগুলো এখন আমি সকালবেলা নিজের মতো করে পড়াশোনা করে নেবো। কারণ সকালবেলা উঠেছি, আমার এখনো মাইন্ড একদম ফ্রেশ, তো নিজের যেই যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট মনে হয় বা নিজের যেই যেই কাজগুলো করার রয়েছে, সেগুলো একদম সকালে উঠে আমরা এক্ষেত্রে 2.5 ঘন্টা সেলফ স্টাডি করে নেবো। ওকে, তারপর আমরা 9:30 থেকে 10:30 অব্দি 1 ঘন্টা ব্রেক নিচ্ছি। এই 1 ঘন্টা ব্রেকে আমরা ব্রেকফাস্ট অ্যান্ড স্নান করে নেবো, ঠিক আছে? তারপর আমরা কি করবো, 10:30 থেকে দুপুর 1টা, এই টাইমে আমরা থিওরি পড়বো, ঠিক আছে? তারপরে আমরা 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ করে নিলাম, একটু ব্রেক নিয়ে নিলাম। তোমরা একটু চাইলে মোবাইল দেখতে পারো, ধরুন আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে টপার স্টক দেখলে বা কোনো একটা পডকাস্ট দেখলে, যেটা তোমার ভালো লাগবে, কিন্তু বেশিক্ষণ না, 15-20 মিনিট ম্যাক্সিমাম, ঠিক আছে? একটু চাইলে পাওয়ার ন্যাপ নিয়ে নিতে পারো, ঠিক আছে? যে কোনো একটা করবে, যে ধরো তুমি খাওয়া দাওয়া করলে তারপর 15-20 মিনিট একটু পাওয়ার ন্যাপ নিলে, তাহলে কি হবে, তোমার পড়াশোনাটা আরো ভালো হবে এর পরের সেশনগুলোয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে সব থেকে বেস্ট পাওয়ার ন্যাপ নেওয়া, বুঝতে পারলে তো? পাওয়ার ন্যাপ মানে কি বলতো, আবার কেউ 2 ঘন্টার জন্য ঘুম দিয়ে দেবে না, তুমি একদম মোবাইলে অ্যালার্ম লাগিয়ে ঘুমাবে, মানে খাওয়া দাওয়া করলে, ঠিক আছে? মানে এই কয়েকদিন না বাড়িতেও একটু বলে রাখবে, কারণ বাড়িতেও তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন হবে। ধরো এই ক্ষেত্রে 1টার দিকে তুমি খাওয়া দাওয়া, মানে ক্লাস পড়া তোমার কমপ্লিট হলো, তুমি বাড়িতে বলে রাখবে যে আমি কিন্তু 1টা 10-এ খেতে বসবো, 1টা 15-তে আমি খেতে বসবো, আমার এই টাইমে খাবারটা লাগবে। যে মা বাবা আমাকে একটু সাপোর্ট করতে হবে, কারণ আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখাবো, এন্ড তোমাকে ভালো রেজাল্ট করে দেখাতেই হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ভাবো 1টা 10-15-র দিকে তুমি খাওয়া দাওয়া করলে, 1:30টার দিকে ফ্রি হয়ে গেলে, তুমি এই ক্ষেত্রে কি করলে, 15-20 মিনিট একটু রেস্ট নিয়ে নেবে, ঠিক আছে? একদম এক মোবাইলে অ্যালার্ম লাগিয়ে, ধরো 25 মিনিটের একটা অ্যালার্ম লাগাবে, 25 মিনিটের একটা টাইমার লাগাবে, 25 মিনিটের জন্য ঘুমিয়ে যাবে, একদম ভালোভাবে একটু ঘুমিয়ে গেলে। 25 মিনিটে ঘুমিয়ে গিয়ে উঠলে দেখবে তোমার খুব একটা বেশি টায়ার্ডও ফিল হবে না, অ্যান্ড এই ক্ষেত্রে কি বলতো, যে তোমার পরের পড়ার সেশনগুলো খুব ভালো হবে। ওকে, তো তারপর আবার 2টা থেকে 4:30টায় আমরা থিওরি পড়বো। এবার এই টাইমটা যারা একটু থিওরি কম পড়ছো, তারা এই টাইমটাকে একটু অন্যভাবে ইউটিলাইজ করতে পারো। হয়তো দেখা গেলো তুমি 2টা থেকে 3টা অব্দি থিওরি পড়লে, তারপরে হয়তো প্র্যাকটিস করছো, ওকে, সেটা একটু নিজের মতো অ্যাডজাস্ট করবে। তারপর আমরা 4:30টায় ব্রেক দিয়েছি, 4:30টা থেকে 5:30, এই টাইমে তুমি একটু ব্রেক নিয়ে নিলে, ঠিক আছে? একটু চা খেয়ে নিলে, ওকে। আর তারপর ধরো নাও এই 5:30 থেকে 7:30 তুমি আরআইসির ক্লাস করবে। দেখো, যারা আরআইসি জয়েন করছো না, তারা আমাদের ইউটিউবে যে প্র্যাকটিস ক্লাসগুলো হচ্ছে সেগুলো করতে পারো, ঠিক আছে? বা ধরো নাও যে তোমার কাছে কোনো বই রয়েছে, সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। কিন্তু আমি যেহেতু সবাইকে সাজেস্ট করি আরআইসি জয়েন করতে, বা আমাদের এই যে এই ভিডিওটা, সেটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাও ম্যাক্সিমাম জন দেখছে, তো সেই জন্য তাদের হিসেবে আমি বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে তোমরা আরআইসি প্র্যাকটিস করবে। আর যারা কিনা আরআইসি থাকছো না, তারা এই ক্ষেত্রে নিজের কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। যারা আরআইসি পেইড ব্যাচের, যারা আরআইসি পুরো কমপ্লিট করে নিয়েছো, তারাও এই টাইমে আরআইসির কোয়েশ্চেনগুলোকে রিভিশন করাতে ফোকাস করবে, ঠিক আছে? ওকে, আবার 7:30 থেকে এখানে আমরা 30 মিনিটসের একটা ব্রেক নেবো, কারণ কত ব্রেক নেবে, তাই না? দেখো, আমি তোমাদের কত ব্রেক দিয়ে দিয়ে চলছি, ঠিক আছে? এবার কেউ যদি বলে স্যার আমি 2 ঘন্টাও কন্টিনিউয়াসলি পড়তে পারি না, আরে এইটুকু তো পড়তে হয়, পরীক্ষা চলে এসছে না। তো সেই ক্ষেত্রে তুমি 8টা থেকে 10টা অব্দি আবার আরআইসির কোয়েশ্চেন করবে। ওকে, আরআইসির কোয়েশ্চেন করে নেওয়ার পর তোমার এই ক্ষেত্রে কি করবে বলো তো, যে
11টা বেজে গেছে, মানে 10টা থেকে 11টার মধ্যে তুমি ডিনার করে নিয়েছো। 11টা থেকে 11:30 আমি কি বলেছি, রোজ তোমাদের ইংলিশ ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে, মানে রিভিশন করতে হবে। সেটার জন্য সারাদিনে টাইম রাখার দরকার নেই, তুমি 11টা থেকে 11:30 রোজ ইংলিশ ভোকাবুলারি গুলো রিভিশন করবে এন্ড তারপর ঘুমিয়ে পড়বে। তুমি যদি 11:30টায় ঘুমায় পড়ছো, তাহলে তুমি ভাবো যে সকালবেলা 6:30টায় যদি উঠছো, তোমার মোটামুটি 11:30 শুলে সাথে সাথে তো ঘুম আসবে না। 12টার থেকে 6:30 অবধি 6.5 ঘন্টা ঘুমাচ্ছ। আমি জানি যে 7-8 ঘন্টা ঘুমানো দরকার, কিন্তু এখন পরীক্ষা চলে আসছে, তো এখন তুমি 6 ঘন্টা 6.5 ঘন্টা ঘুমালেও হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো ব্যাপার, এটা তোমাকে ফলো করতে হবে। অ্যান্ড এই ক্ষেত্রে যেই বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো একটু এফেক্টিভলি কাজে লাগানোর চেষ্টা করো, দেখবে অনেক ভালো করতে পারবে। আমি জানি যে অনেকে হয়তো একটু মাঝখানে ডিমোটিভেটেড হয়ে গেছিলে বা হয়তো পড়াশোনা ছুটে গেছিল, কিন্তু যেভাবে বললাম সেভাবে ফলো করলে দেখবে তুমি কয়েকদিনের মধ্যে একটা বেটার জায়গায় চলে আসবে। অ্যান্ড এই ক্ষেত্রে যারা যারা আরআইসি ধরো আমাদের আগে থেকে আরআইসিতে ছিলে, তারা এই ক্ষেত্রে কিভাবে ফলো করবে বলো তো? যারা আরআইসি কমপ্লিট করে নিয়েছো, যারা ভিডিও দেখা এখনো কমপ্লিট করোনি, তারা তো অবশ্যই ভিডিও দেখবে। দেখো, ভিডিও দেখা ইম্পর্টেন্ট। অনেকে তোমরা কি করো, ইউটিউবে যখন ক্লাস হয় তোমরা টেলিগ্রামে গিয়ে পিডিএফ নিয়ে নাও, ভাবো যে ব্যাস হয়ে গেল। আরে তুমি তো ওখানে খালি পিডিএফটা পাচ্ছ, ক্লাসে স্যার ম্যাম সেটা কিভাবে বলেছে, কিভাবে অ্যাপ্রোচ করতে বলেছে বা অন্য কোনো কথা বলেছে না, সেটা তো তুমি জানতেই পারছো না, তাই না? তো যারা আরআইসি একবার কমপ্লিট করে নিয়েছো, তারা এখন আরআইসিটা কিভাবে করবে, যে তোমরা পিডিএফটা বের করবে, পিডিএফ এ যেই কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পরপর করতে করতে যাবে। যেখানটায় আটকাচ্ছ সেটাকে তুমি ফার্স্টে পিডিএফ দেখে বোঝার চেষ্টা করবে, বুঝতে পারছো কি পারছো না। যদি বুঝতে পারলে তাহলে হয়ে গেল, পরের কোয়েশ্চেন চলে যাবে। যারা বুঝতে পারছো না, তারা তারা গিয়ে শুধু মানে ভিডিওর ওই পার্টটুকু বের করে দেখবে, পুরো ভিডিও দেখবে না, ঠিক আছে? আর যারা কিনা নতুন জয়েন করছো, তারা এই ক্ষেত্রে 1.5x বা 2x একটু স্পিড বাড়িয়ে দেখবে, যাতে তোমার টাইমটা একটু সেভ হয়। ওকে, চেষ্টা করবে রোজ 2 থেকে 3টা আরআইসি কমপ্লিট করার। ওকে, চলো তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেই প্ল্যানটা বললাম, সেটা যদি তোমরা নেক্সট কিছুদিন ফলো করো, তাহলে কিন্তু তোমরা অনেক বেশি বেনিফিট পেতে চলেছো। অ্যান্ড তোমাদের জন্য আমরা বেশ কিছু বিষয় প্ল্যান করছি, তোমাদের এই থিওরি সেগমেন্টের জন্য কিছু প্ল্যান করছি। অ্যান্ড পরীক্ষার আগে অফকোর্স ম্যারাথন তো আসবেই, তো তোমরা এই বিষয়গুলো কমেন্ট করে জানাবে অ্যান্ড তোমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে আজকের এই ভিডিওটিকে, যাতে তারা লেটস ইমপ্রুভ নার্সিং এর সঙ্গে যুক্ত হতে পারে এবং নিজেদের প্রিপারেশনটাকেও বুস্ট আপ করতে পারে। অল দ্য বেস্ট সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।